যে আমাকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, তার নাম হচ্ছে মালেক ইমতিয়াজ। মালেক ইমতিয়াজ কিছুক্ষণ পরপরই আমাকে জানায় অমুক তাকে ফোন করেছেন, তার সাথে আপনি একটু দেখা করবেন কিনা। আমি সবার সাথেই দেখা করতে চাই। আমাকে একবার বলল যে রিমন ইসলামকে আপনি চেনেন বোধহয়, ফটোগ্রাফার রিমন ইসলাম, উনি আপনার একটা সাক্ষাৎকার নেবেন, তার একটা টেলিভিশন আছে। তো রিমন ইসলামকে আমি অনেক আগে জানতাম মানে কি তার নামটা জানতাম। 1991 সালে লেন্সভিউ ফটোগ্রাফিক সোসাইটি একটা ফটো কন্টেস্টের আয়োজন করেছিল বাংলাদেশের প্রকৃতি নিয়ে। এর আয়োজক ছিলেন রিমন ইসলাম, নিউ ইয়র্ক থেকে। তো ওখানে আমি ছবি জমা দিয়েছিলাম এবং আমি 3য় পুরস্কার পেয়েছিলাম বাংলাদেশের প্রকৃতি নিয়ে তোলা ছবিতে। এটার প্রদর্শনী হয়েছিল আমেরিকায়। সেই রিমন ইসলাম আমাকে ডাকলেন যে তার সাথে কথা বলবো। আমি খুব আনন্দের সাথে তার স্টেশনে গিয়ে পৌঁছাই এবং তার টেলিভিশনের জন্য আমি সাক্ষাৎকার দিই এবং একই সময় আমার ক্যামেরাটাও আমি ট্রাইপডে বসিয়ে দেই, যে আমাদের যে সকল কথাবার্তা ধারণ হচ্ছে সেগুলো যেন আমি রাখতে পারি বা দেখতে পারি। সেই অংশটুকু এখন আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আয়ন বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে আমরা একজন বিশিষ্ট নাট্যকারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার নাম শাকুর মজিদ। তিনি বর্তমানে বাংলাদেশে বিশিষ্ট তরুণ নাট্যকার হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন। একাধারে তিনি আলোকচিত্র শিল্পী এবং ব্যক্তিগত জীবনে পেশাদার স্থপতি। অতি সম্প্রতি তিনি লন্ডনী কন্যা নাটকের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। গত 6ই জানুয়ারি নায়রি নামক আরেকটি টেলিফিল্ম বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। জনাব মজিদ এক ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে আসলে তাকে আমরা আয়ন বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো সেই সুবাদে আজকে তাকে আমরা পেয়েছি। চলুন তাহলে জনাব শাকুর মজিদের সঙ্গে আমরা কথা বলি। আচ্ছা জনাব শাকুর মজিদ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্র সফরে এলেন, সফরের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলুন। আমেরিকা তো আসলে একটা দেশ না, এটা একটা মহাদেশ। এবং আমেরিকা যে কত বিস্তৃত এবং কত বিশাল, এটা আমি আমেরিকাতে না আসলে আগে কখনো বুঝতে পারতাম না। আমেরিকা সফরে এসে আমি এ পর্যন্ত 8টা স্টেট ভ্রমণ করেছি। শুরু করেছিলাম টেনেসি থেকে, তারপর মিশিগান, তারপরে হচ্ছে আপনার শিকাগো, তারপর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, সান দিয়েগো, লাস ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, টেক্সাস, এরপরে পরশুদিন গিয়েছিলাম বস্টনে, আজকে এসেছি নিউ ইয়র্কে। তো যে শহরেই আমি যাচ্ছি, যে স্টেটে যাচ্ছি, প্রতিটা শহর থেকে, প্রতিটা স্টেট থেকে প্রত্যেকটার চরিত্র আলাদা, প্রত্যেকটার নিজস্ব কিছু ক্যারেক্টার আছে, নিজস্ব জলবায়ু আছে, নিজস্ব টপোগ্রাফি আছে। প্রত্যেক জায়গার মানুষের মধ্যেও দেখি ইন্টারপার্সোনাল রিলেশনও ডিফারেন্ট। এবং এই নিউ ইয়র্কে এসে আমি সবচেয়ে বেশি অ্যামেজড হয়েছি যে এখানে এত মিক্সড কালচার, এত বেশি বৈচিত্র্য আমি এর আগে অন্য কোনো শহরে দেখি নাই। এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। আর আমেরিকাতে আমি আসলে প্রতিদিনই নতুন কিছু শিখছি। গতকাল যে জ্ঞান, যে ধারণাটা অর্জন করছি, আজকে হয়তো সেটা ভেঙে যাচ্ছে, আজকে যেটা অর্জন করছি সেটা আবার কালকে ভেঙে যাচ্ছে। সো এই 25-30 দিনের সফরে আমি আসলে পাজলড যে আপনি একজন স্থপতি, পড়াশোনা করেছেন আর্কিটেকচার নিয়ে, তো সেই লাইনে আপনি এখনো কাজ করে যাচ্ছেন, আপনি একজন পেশাদার স্থপতি বাংলাদেশে, কিন্তু আপনি নাটকে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন। আপনার নাটকে আসার পেছনে কি কারণ ছিল? এটা খুব বড় কোনো কারণ না। অনেকেই অনেক কিছু চেষ্টা করে। আমি একটু ভার্সেটাইল, আমার অনেক দিকে বিচরণ ছিল, এখনও আছে। আমি একটু চেষ্টা করেছিলাম একটা নাটক লিখতে, একটা নাটক লিখলাম, লেখার পরে প্রচারের পরে হইচই শুরু হয়ে গেল। বাকিটা আসলে লেখা পর্যন্ত ছিল আমার দায়িত্ব। এরপরে যে ঘটনাগুলো ঘটেছে ওটা আসলে আমার নিয়ন্ত্রণে ছিল না। এটা কেন হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে, এটা দর্শকরা বলতে পারবেন, আপনারা বলতে পারবেন, মিডিয়ার লোকজন বলতে পারবে। তো আপনার কাছে কি মনে হয়েছে যে নাটকে আপনি লন্ডনে যে বাংলাদেশি প্রবাসীরা আছেন, বিশেষ করে সিলেট অঞ্চলে, তাদের কি পুরো চিত্রটা সম্পূর্ণভাবে আপনি তুলে ধরতে পেরেছিলেন? অবশ্যই না। একটা নাটকের মাধ্যমে একটা বিশাল সমাজের পরিপূর্ণ চিত্র কখনোই প্রকাশ করা সম্ভব না।
আমি এই বিশাল পরিমণ্ডলের একটা ক্ষুদ্র অংশের একটিমাত্র সমস্যাকে চিহ্নিত করেছি এই নাটকের মাধ্যমে। এক পর্বের 60 মিনিটের একটা নাটকের মধ্যে যাবতীয় কিছু প্রকাশ করা সম্ভব না। আমি নিজে জানি, আমি সিলেট থেকে এসেছি, আমার পরিবারের সিলেটের লন্ডন অধ্যুষিত এলাকায় আমি থাকি, আমার পরিবারের মধ্যে প্রচুর লোক সিলেটে আছে। যে গল্পটা আমি লিখেছি লন্ডনী কন্যা নাটকে, এটা কোনোভাবেই সামগ্রিক সিলেটি প্রবাসীদের চিত্র নয়, এটা একটি খণ্ডিত চিত্র। একটা খণ্ডিত চিত্র দিয়ে কখনোই পুরো সাম্রাজ্যকে বিচার করা ঠিক হবে না। বাংলাদেশের নাটকের মান ও পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্য? কোন ধারার নাটকের কথা বলছেন? মঞ্চ নাটক নাকি টেলিভিশনের নাটক এবং মঞ্চ নাটক? আপনি যেহেতু টেলিভিশনের সঙ্গে জড়িত আছেন, আমরা স্বভাবতই আপনার কাছে টেলিভিশনের নাটক সম্পর্কেই জানতে চাইব। আর টেলিভিশনে এখন আপনার অফুরন্ত সুযোগ যে যে কোনো লোক টেলিভিশনে নাটক লিখতে পারে, যে কোনো লোক নাটক পরিচালনা করতে পারে, যে কেউ যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে। এখন যে 4টা টেলিভিশন চ্যানেল প্রচার হয় ঢাকা থেকে, এই 4টার মধ্যেই এইগুলোর সুযোগ আছে। এখানে একজন প্রতিভাবান লোকের যেমন তার প্রতিভা বিকাশ করার সুযোগ আছে, ঠিক তেমনি অপ্রতিভাবান অপেশাদার লোকদেরও কাজের স্কোপ আছে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু নিচু মানের নাটক প্রচারিত হচ্ছে, কিছু নিচু মানের অভিনেতা অভিনেত্রী বেরিয়ে আসছে, কিন্তু তারা কেউ টিকতে পারছে না। এই পরিবেশটা তৈরি হয়েছে এই প্যাকেজ কালচার চালু হওয়ার পরে আর এই আপনার প্রাইভেট চ্যানেলগুলো আসার পর থেকে। আমি বলি লন্ডনী কন্যা তো একটা খুব সুন্দর প্রেমের গল্প। নায়রি একটা আমার কাছে আমার সবচেয়ে প্রিয় নাটক হচ্ছে নায়রি। আমি সবচেয়ে বেশি পরিশ্রম করে এই নাটকটি লিখেছি। এটারও প্রধান বিষয় প্রেম, কিন্তু এই প্রেমটাকে আমি আমার মতো করে দেখেছি, আরেকজনের মতো করে দেখবেন। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনার এত সব পরিকল্পনার মধ্যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা আসলে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন আমাকে। আমি খুব অর্গানাইজ না পার্সোনাল লাইফে, খুব পরিকল্পনা করে কিছু করি না, হুট করে ফেলি, যখন যা করতে ইচ্ছা করে ফেলি। এই হিসাবে আমার চলে আসছে, আমি একটু স্বেচ্ছাচারী। আমার যেটা ইচ্ছা করে তখনই আমি এটা করি। এই হিসাবে আমার খুব বড় কোনো ফিউচার প্ল্যানিং নাই। এটা থাকা উচিত ছিল যে আমি এই করবো সেই করবো, খেয়ে পরে বাঁচতেছি। তো আপাতত ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই? সেরকম কোনো পরিকল্পনাই নেই। আমার নিজস্ব পেশা আছে, যে পেশাতে আমি আমার জীবিকা নির্বাহ করি, সেটা নিয়ে আমার কিছু প্ল্যানিং আছে, যে এই ব্যবসাটাকে আমি কত বছরে কোন জায়গায় নিয়ে যাব। এটা ছাড়া আর কোনো কিছুতে আমার যেমন আমি ছবি তুলি, আমার 90 সাল থেকে আমি সিরিয়াসলি ছবি তুলি, ফটোগ্রাফি করি। এটাও মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কেন ছবি তুলি। আমার প্রায় 1000 রোল ফিল্ম আছে আমার ক্যাটালগ করা, মানে যেগুলো আমার কাছে সিরিয়াল করা আছে, যে কোন নেগেটিভে কোন ছবিটা আছে আমার কাছে রাখা আছে, কিন্তু এই ছবিগুলো দিয়ে আমি কি করব সেটাও আমি জানি না। আমার ইচ্ছা হলো আমি ক্যামেরা নিয়ে ছবি তুলে যাচ্ছি, এরকমই একটা বিষয়। এই যেমন আমেরিকা আসার সময় আমি একটা ডিভি ক্যামেরা নিয়ে আসছি ভাড়া করে। এটাও আমার ইচ্ছা হলো যে আমি কিছু করব। আমি কি করব এটা আমি আসলে ওই এডিটিং টেবিলে না বসা পর্যন্ত আমি বুঝতে পারবো না যে জিনিসটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে গিয়ে। এটা আমার মধ্যে একটু কাজ করে, এটা আমার চরিত্রের একটা দুর্বলতা, বড় দুর্বলতা। ধন্যবাদ জনাব শাকুর মজিদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। রিমন ভাই, আপনি দেশে থাকার সময় ফটোগ্রাফি করতেন, আমেরিকা চলে এলেন, আমেরিকাতে এসে আপনার নিজস্ব পেশাটাকে আপনি কিভাবে বাঁচিয়ে রাখছেন? ধন্যবাদ। আমি ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম দেশে। ছবি তোলাটা আমার জীবিকার এবং জীবন ধারণের একটি পথ হিসাবে আমি বেছে নিয়েছিলাম, এবং ভবিষ্যতে স্বপ্নও দেখেছিলাম যে একজন ভালো আলোকচিত্রী অথবা আলোকচিত্র শিল্পী হব। পরবর্তীতে বেঁচে থাকার তাগিদে দেশ ছাড়ি এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের জীবন, বিশেষ করে নিউ ইয়র্ক শহরের জীবন কত কঠিন। সেই জীবনের মাঝে অনেক প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে আজকে দীর্ঘ সময় পাড়ি দিয়ে 12 বছর এই পর্যায়ে এসেছে। আমি চেষ্টা করছি, একটি ছোট স্টুডিও তৈরি করেছি নিউ ইয়র্কে,
চেষ্টা করছি যে ফটোগ্রাফিকে আমার যে পেশা ছিল সেই পেশাকে আমি সম্পৃক্ত রাখতে আমার কাজের মাধ্যমে, কাজের সঙ্গে। তো সেইভাবেই করে যাচ্ছি, জানি না কতটুকু সফল হয়েছি বা কতটুকু সফল হতে পারবো। আই অন বাংলাদেশ এটার গোড়াপত্তনের প্রসঙ্গটা বলুন। আই অন বাংলাদেশ নামে একটি টেলিভিশন অনুষ্ঠান চালু করি আজকে থেকে 8 মাস আগে নিউ ইয়র্ক শহরে। আসলে তার আগেও দু একটি টেলিভিশন অনুষ্ঠান ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই অনুষ্ঠানগুলো আমাদের প্রবাসী বাংলাদেশিদের চাহিদা মেটাতে পারছিল না বিভিন্নভাবেই। তারা চেষ্টা করে গেছে, কিন্তু বিভিন্নভাবেই তা সম্ভব হচ্ছিল না। তো আমরা দেখেছি যে বাংলাদেশি কমিউনিটি দিন দিন বাড়ছে, সেখানে ভালো একটি টেলিভিশন অনুষ্ঠান হচ্ছে না। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই 8 মাস আগে আমরা আই অন বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু করি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী। আমরা আশা করছি যে একটি চমৎকার টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদেরকে, বিশেষ করে নিউ ইয়র্কে যারা আছেন তাদেরকে আমরা দিতে পারব। আমেরিকাতে এসে কি আপনি সন্তুষ্ট? না, আমি মোটেও সন্তুষ্ট নই। কারণ আমি দেশে থাকলে আমি জানতাম যে আমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারি তাহলে আমার কষ্ট সবসময় থাকতো, কিন্তু দেশে হয়তো আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম আমি যেভাবে চেয়েছিলাম নিজেকে গড়ে তুলতে। কিন্তু আমেরিকাতে এসে আমার হয়তো কিছু অর্থ হয়েছে, হয়তো ভালো আছি, ভালো থাকি, কিন্তু দেশের জন্যে শূন্যতা সবসময় আমি অনুভব করি এবং আমি সবসময় চিন্তা করি যে যদি কোনো দিন অদূর ভবিষ্যতে দেশের পরিবেশ ভালো হয়, দেশ একটি সুষ্ঠু নিরাপদ সামাজিক পরিবেশ তৈরি হয় আমাদের দেশে, তাহলে আমি অচিরেই দেশে ফিরে যাব। সেখানে অর্থের কষ্ট হবে আমি জানি, ভালোভাবে বেঁচে থাকার জন্য আবারও সংগ্রাম করতে হবে আমি জানি, কিন্তু দেশে থাকার আনন্দ এবং দেশে থাকার যে গুরুত্ব সেটা সম্পূর্ণ আলাদা। এটা আমি কোনোদিনই যুক্তরাষ্ট্রে পাবো না। সারা জীবন থাকলেও সেই অপূর্ণতা আমার থেকেই যাবে। সেজন্য আমি ভাবছি যে ওদের ভবিষ্যতে সুযোগ পেলেই আমি দেশে ফিরে যাব। আপনি 10 বছর আগে এখানে এসেছেন। 12 বছর 12 বছর আগের জীবনে যদি আপনি ফিরে যেতে পারেন কোনোভাবে, তাহলে আপনি কোন সিদ্ধান্তটা বেছে নিতেন? আমেরিকা আসার সিদ্ধান্ত নাকি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত? খুব জটিল প্রশ্ন। আমার মনে হয় আমেরিকা আসার সিদ্ধান্তটাই তখন আমার জন্য ঠিক ছিল, কারণ দেশের অরাজকতা ছিল খুব বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে সবাই খুব সন্দিহান ছিলাম। আজকে 12 বছর পরে দেখছি দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি শঙ্কিত সবাই। দেশের আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়েছে, সুষ্ঠু সমাজ নেই, নিরাপত্তা নেই দেশে। আমরা প্রতিদিন দেশ থেকে যে খবর পাচ্ছি সেটা খুব উদ্বেগজনক এবং সেটা মোটেও দেশের মানুষের জন্য ভালো খবর নয়। তাই আমার মনে হয় যে এরকম একটি পরিবেশে দেশে থাকতে হলে হয়তো আমাকে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হতো, হয়তো আমিও আমার সততা বিকিয়ে দিতাম, হয়তো আমিও অর্থ উপার্জনের জন্যে বা দেশ যেভাবে চলছে সেভাবে চলার জন্যে আমি আমার যে মনুষ্যত্ববোধ বা সততা অথবা আমার যে নৈতিকতা সেগুলো হয়তো আমি বিসর্জন দিয়ে ফেলতাম। কিন্তু এখানে আসার ফলে কিছু জিনিস আমি শিখতে পেরেছি, আমি দেখতে পেরেছি বিশ্বটাকে, আমি জানতে পেরেছি আমার দেশ কোথায় আছে, আমাদের জাতি কোথায় আছে, আমরা কোন পর্যায়ে এখনো রয়ে গেছি, এবং একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব এখনো আমরা পাইনি। সিভিল সোসাইটি বা সভ্য সমাজ এখনো আমাদের তৈরি হয়নি। আমি জানি না কবে তৈরি হবে, তবে আমি মনে মনে সবসময় আশাবাদী যে আমাদের দেশ একটি সভ্য দেশে পরিণত হবে, একটি ভালো দেশে এবং উন্নত দেশে পরিণত হবে, যেখানে আমাদের দেশের সমস্ত মানুষ মাথা তুলে, মাথা উঁচু করে গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বিশ্বের বুকে চলতে পারবে। সেই দিনের প্রত্যাশায় রইলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।